সকাল সকাল ঘরের দরজা বন্ধ করে একনাগাড়ে কেঁদে যাচ্ছে মেহের। কারণ আজকে তার বিয়ে। সে এই বিয়েতে কোনোভাবেই রাজি না। মেহেরর বিয়ে ঠিক হয়েছে তার চাচাতো ভাই রাদের সাথে, যাকে সে দুই চোখে দেখতে পারে না। দেখতে না পারার অবশ্য কারণ আছে। তার ধারণা বাড়ির সবাই রাদ ভাইয়ার ভক্ত। ভাইয়া যদি বলে এইটা ঠিক তাহলে এইটা ঠিক, ভাইয়া যদি বলে এইটা ঠিক না তাহলে এইটা ঠিক না। আমার বাবা তো রাদ ভাইয়াকে চোখ বুঝে বিশ্বাস করে। উনার মতে এমন পাত্র নাকি লাখে একটা পাওয়া যাবে না। আমার পিচ্চি ভাইটাও রাদ ভাইয়া বলতে অজ্ঞান। কে জানে কি জাদুটোনা করেছে সবাইকে, না হলে কি উনার মতে রাগী গম্ভীর মানুষের কাথায় সবাই উঠে বসে। শুনেছি ভাইয়া নাকি নিজে আমাকে বিয়ে করার কথা বলেছে বরাব্বুর কাছে। এইটা শোনার পর থেকে আমার গলা শুকিয়ে কাঠ। উনাকে যেমন আমি সহ্য করতে পারি না, তার থেকেও বেশি ভয় পাই। উনার মতন গম্ভীর মানুষ দুনিয়ায় এত মেয়ে রেখে আমাকে কেন বিয়ে করতে চাইবে? করব না আমি এই লোককে বিয়ে। একদম করব না। যার কাছে আমার এক আনাও মূল্য নেই তাকে আমি কেন বিয়ে করব? এমনেতেই আমাকে সারাক্ষণ শাসনের উপর রাখে। বাড়ি থেকে বের পর্যন্ত হতে দেয় না, শুধু কলেজে যাওয়া আসাটা ছাড়া। কলেজে ভর্তি হওয়ার আগে পৈপি করে বলে দিয়েছে কোনো ছেলে ফ্রেন্ড যেন না হয়। কেন রে, আমার ছেলে ফ্রেন্ড থাকলে তোর কি? একমাত্র নাজি ছাড়া আমার বেস্ট ফ্রেন্ড নাজিয়া, আর কোনো বেস্ট ফ্রেন্ড নেই আমার। উনি আনাকে যতটা শাসনে রাখে রুহি আপুকেও, রাদ ভাইয়ার ছোট বোন, এতটা রাখে না। এইখানেই আমার কষ্ট, শুধু কষ্ট না, সবথেকে বেশি কষ্ট। আমার উপর এমন জুলুমকারী লোককে আমি কখনোই বিয়ে করব না। বোন থাকা অবস্থায়ই আমার লাইফ তেনাততেনা করে ফেলেছে, বউ হলে তো কোনো কথাই নেই। শুধু খচবে, ধুবে আর রোদে শুকাতে দিবে। ভাবলেই আবার আমার চোখ জলে টইটম্বুর হয়ে ওঠে। আব্বু, আম্মু, বড়াব্বু, বড়াম্মু, ফুপিমণি, ফুপা সবাই এই বিয়েতে রাজি। সবাই অলরেডি বিয়ের তোড়জোড় শুরুও করে দিয়েছে। মেহমানে পুরো বাড়ি ভর্তি। আশ্চর্য, কেউ আমার মতামত পর্যন্ত নেওয়ার প্রয়োজন বোধ করল না। আর এইদিকে আমি নিজের রুমে কখন থেকে একা একা বসে কেঁদে চলেছি। আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। যে যার যার মতো বিজি। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। থাকব না আমি এই বাসায়, চলে যাব এই বাসা থেকে। সবাই রাদ ভাইয়াকে নিয়ে থাকুক, কিন্তু কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। কত আশা ছিল নিজে থেকে একটা প্রেম করব, ঘোড়ার গাড়ি করে শ্বশুর বাসায় যাব, জামাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাব। কিন্তু এই লোকের সাথে বিয়ে হলে নাকে দড়ি দেওয়া তো দূরে থাক, উল্টো আমাকে দড়ি দিয়ে বেঁধে লটকিয়ে রাখবে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল, বড়াব্বু ডাকছে। বড়াব্বু হচ্ছে রাদ ভাইয়ার আব্বু, আমার বড় চাচা। উনাকে আমি বড়াব্বু বলে ডাকি, আর চাচিকে বড়াম্মু। আমার আব্বুরা দুই ভাই এক বোন। রাদ ভাইয়ার আব্বু আনোয়ার সাহেব সবার বড়, পরে আমার বাবা দেলোয়ার সাহেব, সবার ছোট মনোয়ারা ফুপি। আমাদের ফ্যামিলি খুবই উচ্চবিত্ত। এলাকায় বড়াব্বুর খুব নাম ডাক আছে। এলাকার সবাই রাদ ভাইয়াকেও খুব মান্য করে। রাদ ভাইয়া পড়ালেখা শেষ করে বড়াব্বুর সাথে ব্যবসা সামলাচ্ছে। এলাকার ছেলেপেলেরা কোনো সমস্যায় পড়লেই সবার আগে রাদ ভাইয়ার কাছে ছুটে আসে। শুনেছি উনি নাকি খুব ভালো স্টুডেন্টও ছিলেন।
আমি যেই কলেজে পড়ি উনিও নাকি এই কলেজেই লেখাপড়া করেছেন। আমার টিচাররা তো রাত ভাইয়ার প্রশংসায় পঞ্চমুখ। আমি বুঝি না বাড়িতে কি উনার গুণগান কম হয়ে গিয়েছিল যে কলেজে এসেও এই লোকের গুণগান শুনতে হয়। আমার কলেজের সিনিয়র আপুরা প্রায়শই আমার কাছে রাত ভাইয়ার খোঁজ জানতে আসে। উনি কেমন আছে, কতটুকু সুন্দর হয়েছে, এখন নিশ্চয়ই আরো হ্যান্ডসাম হয়েছে, এখন আর উনার দেখা পাওয়া যায় না কেন, উনার নাম্বার আছে কিনা ব্লাবলা। যাই হোক, এইসব হাবিজাবি ভাবতে ভাবতে আর নাক টানতে টানতে আমি গিয়ে দরজা খুলে দিল দরজা খুলে দেখি বড়াব্বু দাঁড়িয়ে আছে। পাশেই আমার পুরো খানদানি গোষ্ঠী দাঁড়িয়ে। বড়াব্বুর জায়গায় অন্য কেউ হলে কখনো আমি দরজা খুলতাম না, কিন্তু বড়াব্বুর কথা আমি না শুনে থাকতে পারি না। এই বাড়িতে তিনিই আছেন একমাত্র যে আমাকে রাত ভাইয়ার থেকেও বেশি ভালোবাসে। আমিও খুব ভালোবাসি বড়াব্বুকে, এই জন্য দরজা খুলে দিল কি হলো মামনি, সকাল থেকে দরজা কেন বন্ধ করে রাখলে? শুনেছি সারাদিন ধরে নাকি খাওয়া দাওয়া করনি। কি হয়েছে আমাকে বলো, এভাবে কাঁদলে চলে? চোখের পানি মুছে দিয়ে। আমি তোমার ওই রাগী ছেলেকে বিয়ে করব না। বড়াব্বু আমার কথায় হেসে দিল তা কেন বিয়ে করবে না আমার ছেলেকে? আমার ছেলে কোনো দিক দিয়ে খারাপ শুনি? আম্মু আমার কথা শুনে বলতে লাগলেন, ওর কথা শুনবেন না ভাইজান, ও কি বুঝে? আছে তো শুধু তেরামি করার মধ্যে। সবার লাইপে একদম মাথায় উঠে বসেছে। অমন সোনার টুকরো ছেলেকে না করার সাহস পায় কই থেকে? রাদের জন্য কতবর বড় ঘর থেকে বিবাহের প্রস্তাব আসে। মেম্বারের মেয়ে সুইসাইড পর্যন্ত করেছে রাদকে বিয়ে করার জন্য। আর এই মেয়ের সাহস দেখো তো, মেম্বারের মেয়েকেই বলো না বিয়ে করতে, আমাকে কেন কর? চুপ, একদম মুখে মুখে তর্ক করবি না। আনোয়ার সাহেব বলতে লাগলেন, আমি কথা বলছি তো, তোমরা ঘর থেকে যাও, এখন আমি কথা বলবো আমার মামনির সাথে। সবাই একে একে ঘর থেকে বের হয়ে গেল। আচ্ছা এইবার বলতো মামনি, রাদকে কেন বিয়ে করবে না? ওকে তোমার পছন্দ নয় কেন? রাদ কি তোমায় কিছু বলেছে? বড়াব্বু রাদ ভাইয়া সবসময় আমাকে ধমক দেয়। আমি কোনো অন্যায় না করলেও আমাকে ধমকায়। শুধু শুধু বকে শাসন করে, এমন মানুষকে কি বিয়ে করা যায় তুমি বলো? রাদের বাবা মুচকি হাসি দিয়ে বললেন, ওহ, এই কারণে তুমি আমার ছেলেকে বিয়ে করবে না? না, আরও কারণ আছে, কিন্তু এখন মাথায় আসছে না। এইবার আনোয়ার সাহেব একটু শব্দ করেই হেসে দিল আচ্ছা, আমি রাদকে বারণ করে দেই তোমাকে বকতে, তাহলে কি তুমি আমার ছেলেকে বিয়ে করবে? শুনবে না তো তোমার কথা, গাল ফুলিয়ে। বড়াব্বু এইবার আমার মাথায় হাত রেখে বলতে লাগলেন, কে বলেছে শুনবে না? তুমি ভাবতেও পারবা না আমার ছেলে তোমাকে কতটা ভালোবাসে, ঠিক কতটা ডেসপারেট তোমার জন্য। তুমি বললে সে আকাশের চাঁদ পর্যন্ত এনে দিতে রাজি, পারবে না জেনেও। শুধু একবার এই বিয়েতে রাজি হয়ে যাও মামনি। রাদের ভালোবাসার গভীরতা কতটা তা তুমি নিজেই উপলব্ধি করতে পারবে। আমি বড় বড় চোখ করে বড়াব্বুর দিকে তাকিয়ে আছি। রাদ ভাইয়া আমাকে ভালোবাসে, আমাকে, এটা বিশ্বাস করতেও খুব কষ্ট হচ্ছে আমার। এমন অবাক মনে হয় আমি আমার এই 17 বছরের জীবনে কখনো হইনি। অবাক হয়ে শুনে যাচ্ছি শুধু বড় আব্বুর কথাগুলো। যখন তোমার জন্ম হয় রাদের বয়স তখন 9 বছর। তোমাকে দেখতে ছোট্ট একটি পুতুল লাগছিল। রাদ তো আমার পুতুল বলে লাফাচ্ছিল শুধু। তুমি জন্মানোর পর এতটাই কান্না করছিলে যে আমি, তোমার আব্বু, তোমার বড়াম্মু, তোমার ফুপিমণি,
নার্স কেউই তোমার কান্না থামাতে পারছিলাম না। রাত তখন পাশেই ছিল। তোমার কান্না শুনে আমাকে বলছিল, বাবা পুতুল এভাবে কাঁদছে কেন, ওকে আমার কাছে দাও। রাত ছোট বলে তোমার বড়াম্মু তোমাকে রাদের কোলে দিতে চাইছিল না, যদি ফেলে দেয়। কিন্তু ছেলে আমার ছোটবেলা থেকেই বড্ড জেদি, তোমাকে কোলে নিয়ে পরেই থেমেছে। কাকতালীয় ব্যাপার হলেও এইটাই সত্যি, তুমি তখন কান্না থামিয়ে দিয়েছিলে। রাদের দিকে কেমন ঢেপ ঢেপ দৃষ্টিতে তাকিয়েছিলে। তোমার আব্বু তো তখন বলেই ফেলেছিল একে রাদি সামলাতে পারবে। আস্তে আস্তে তুমি বড় হতে লাগলে। বড় হওয়ার সাথে সাথে তোমার দুষ্টুমিগুলোও বাড়তে লাগল। বাড়ির সবাইকে তোমার দুষ্টুমি দিয়ে মাতিয়ে রাখতে। সবার আদরের ছোট কন্যা ছিলে তুমি। রুহি তো ওর বোন ছাড়া কিছু বুঝতই না। তোমার নাম মেহের রুহিই রেখেছিল। রুহি ছিল তোমার থেকে 5 বছরের বড়। তোমাকে একদম চোখের আড়াল করত না রুহি। ও যেখানেই যেত তোমাকে সাথে নিয়ে যেত। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, সবাই আমাকে কত ভালোবাসে। এত এত ভালোবাসা রেখে আমি কিনা অন্য কোথাও যাওয়ার জন্য কান্না করছি। ছি ছি মেহের, তোর কান্নার খেতায় আগুন। বড়াব্বু আবার বলতে লাগলেন, তোমার মনে আছে মামনি, একদিন তুমি তোমার নানুর বাসায় পানিতে পড়ে গিয়েছিলে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মনে আছে। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। নানুর বাসার সাইডেই একটা পুকুর ছিল। আমি আমার মামাতো বোন শিলার সাথে পুকুরের পানিতে পা ভিজিয়ে গল্প করছিলাম। উঠার সময় হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যাই। সাঁতার জানতাম না বলে পুকুরের পানি খেতে খেতে নীল হয়ে গিয়েছিলাম। শিলার চিৎকার শুনে মামা দৌড়ে এসে আমাকে বাঁচায়। তখন তোমার মামা তোমাকে পানি থেকে উদ্ধার করে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়, কারণ তোমার অবস্থা তখন খুব খারাপ ছিল। অতিরিক্ত পানি খেয়ে ফেলেছিলে তুমি। তোমার আম্মুর ফোন পেয়ে আমরা সাথে সাথে হসপিটালে যাই। তখনও তোমার জ্ঞান ফেরেনি। ওইখানে গিয়ে জানতে পারলাম প্রায় 3 ঘন্টা ধরে তুমি সেন্সলেস। রাত তো তখন পাগল হয়ে গিয়েছিল। সকলের সামনে কান্না করতে করতে বলছিল, আমার পুতুল উঠছে না কেন বাবা? তোমাদের আমি না করেছিলাম পুতুলকে একা ছাড়তে, তোমরা কেউ আমার কথা শুনোনি। এখন পুতুলের এই অবস্থার জন্য তোমরা দায়ী। ছেলের লালরঙা চোখ, রাগজিদ, কান্না দেখে আমি বাকরুদ্ধ। যে ছেলেকে আমি কখনো কান্না করতে দেখিনি, সেই ছেলে কিনা তোমার জন্য এইভাবে কান্না করছে। তখনই বুঝে গিয়েছিলাম ছেলে আমার তোমার প্রতি কতটা দুর্বল। তোমাকে বাড়ি নিয়ে আসার পর এক চুলো তোমার থেকে রাতকে সরাতে পারিনি। সেই দিন রাতেই তোমার শরীর কাঁপানো, জ্বর আসে। আমরা তো সকলেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাইরে তখন আকাশ ফেটে বৃষ্টি হচ্ছে। তোমার এই অবস্থা দেখে রাত এত রাতে বৃষ্টির মধ্যেই তোমার ডক্টর আঙ্কেলকে নিয়ে আসে। ডক্টর আসার পর তোমার জ্বর কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে আর কখনো রাত তোমাকে তোমার নানুর বাড়িতে যেতে দেয়নি। তখন থেকে আজ পর্যন্ত এইভাবেই তোমাকে আগলে রেখেছে, শাসন করেছে। তুমি রাদের কথার বিরুদ্ধে গেলে তোমাকে ধমকিয়েছে। তোমার এসএসসি পরীক্ষার আগে রাত আমাকে আর তোমার আব্বুকে তোমায় বিয়ে করার ইচ্ছা জানায়। তোমার আব্বু তো তখনই রাজি হয়ে গিয়েছিল রাতকে খুব ভালোবাসে কিনা। কিন্তু বাদ সাদি আমি, কারণ একে তো তুমি খুব ছোট, আবার তোমারা হও চাচাতো ভাইবোন। তুমি হয়তো রাতকে নাও মেনে নিতে পারো। কিন্তু উইয়ে ছেলে আমার ছোটবেলা থেকেই বড্ড জেদি, যা বলবে তা করবেই। রেগে গেলে নিজের বাপকেও মানে না।
আমি সম্ভব না বলায় নিজের ঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র ভাঙচুর শুরু করে। রেগে পুরো 1 সপ্তাহ বাড়িতে আসেনি। তোমার বড়াম্মু আর তোমার আম্মু মিলে আমাকে রাজি করায়। তোমার বড়াম্মু খুব কাঠখড় পুড়িয়ে রাতকে বাড়িতে আনে। রাত বাড়িতে আসার পর দেলোয়ার নিজে তাকে কথা দেয় যে তোমার এসএসসি পরীক্ষার পর তোমাদের আকদ হবে। আমিও তখন বাড়ির সবাইকে বলে দেই যে তোমার কানে যেন এইসব কথা না যায়, না হলে তোমার এক্সাম খারাপ হবে। এই কারণে তুমি এইসব কিছুই জানতে না। কিছুদিন যাবৎ তোমার জন্য অতিরিক্ত বিয়ের প্রস্তাব আসছে। রুহির আকদ হয়ে যাওয়ার পর থেকেই আসতে শুরু করেছে। কিন্তু হঠাৎ তোমার মামা ওইদিন তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব আনে। ছেলে নাকি ইঞ্জিনিয়ার, তোমার মামির ভাইয়ের ছেলে। এই কথা রাদের কানে যাবার পর সে ভীষণ রেগে যায়। সে আবার তোমাকে বিয়ে করার কথা বলে। তার ধারণা তার পুতুল অন্য কারো হয়ে যাবে, অন্য কাউকে ভালোবেসে ফেলবে। কারণ তোমার বয়সটাই যে ওইরকম টিনেজার। এই বয়সেই তো মেয়েরা সবথেকে বেশি ভুল করে। এখন বলো মামুনি, তুমি কি আমার এই পাগল ছেলেকে বিয়ে করতে রাজি? আমি নিজে তোমাকে বলছি তুমি খুব সুখী হবে। তুমি রাজি হলে আজ শুধু আকদ করে রাখব। তোমার এইচএসসি পরীক্ষার পর ধুমধামে বিয়ের অনুষ্ঠান হবে। আর রাজি না থাকলেও নিরদ্বিধায় বলতে পারো, আমাকে কোনো সমস্যা নেই। আমি কি বলবো বুঝতে পারছি না। আসলেই কি রাত ভাইয়া আমাকে এতটা ভালোবাসে? আমার জন্য এত মরিয়া। ভাইয়া তো সেই ছোট্টবেলা থেকেই আমাকে পুতুল বলে ডাকে। কই, আমাকে তো কখনো বুঝতে দেয়নি ওনার মনে আমাকে নিয়ে এমন ভাবনার কথা। কখনোও তো ভালোভাবে দুটো কথাও বলেনি, ধমকানো ছাড়া। কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই মেয়েটি বুঝতে পারে। মেয়েদের ইন্দ্রিয় খুবই প্রখর। উনি আমাকে এতটা ভালোবেসে থাকলে কখনো প্রকাশ কেন করেনি? আমি ছোট ছিলাম বলে হবে হয়তো। শুনেছি ছেলেদের চোখের দিকে তাকালে নাকি ভালোবাসার গভীরতা বোঝা যায়, চোখ নাকি কখনো মিথ্যা বলে না। কই, আমি তো উনার চোখে কখনো ভালোবাসা দেখিনি। অবশ্য আমি কোনোদিনও রাত ভাইয়ার চোখের দিকে তাকাইনি, তাকালে হয়তো দেখতে পারতাম। ইসস, রাত ভাইয়ার সাথে আমার বিয়ে, এইটা ভাবলেই এখন আমার কিরকম একটা অনুভূতি হচ্ছে। শরীরের রক্ত কেমন যেন শিরশির করে উঠছে। বড় আব্বু আমার মুখের দিকে তাকিয়ে আছে আমার জবাব শোনার জন্য। আমার তো এখন হ্যাঁ বলতেও লজ্জা লাগছে। হঠাৎ এত লজ্জা আসলো কোত্থেকে? চুপচাপ রোবট হয়ে বসে আছি। আর এইদিকে নাজি, রুহি আপু, শিলা মিলে আমাকে রেডি করছে। তখন বড়াব্বুর মুখের উপর না বলতে পারিনি। হ্যাঁ বলে এক দৌড়ে ওয়াশরুমের ভেতর চলে গিয়েছিলাম। বড়াব্বু যাওয়ার কিছুক্ষণ পরেই আম্মু, বড়াম্মু, ফুপিমণি আমার ঘরে ঢুকলেন। ওদের হাতে বউ সাজানোর সমস্ত জিনিসপত্র। ফুপিমণি ঘরে ঢুকেই আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ভাগ্যিস তুই রাজি হয়েছিস, না হলে এই ছেলে যা নির্লজ্জ তোকে হাইজেক করে হলেও বিয়ে করত। ভাবা যায় নিজের চাচাকে সরাসরি হুমকি দিয়ে বলে, মেয়েকে আমার কাছে বিয়ে দিবে নাকি উঠিয়ে নিয়ে যাব। গেলে কিন্তু একেবারে তোমার নাতিপুতি সমেত ফেরত আসব মনে রেখো। দেলোয়ার ভাই তো এই ছেলের লজ্জাহীন কথার কোনো উত্তরই দিতে পারেনি তখন। ফুপিমণির মুখে এই কথা শুনে গাল দুটো আমার একেবারে গরম হয়ে গিয়েছে। পারি না এখান থেকে এখনই দৌড়ে পালিয়ে যাই। আচ্ছা রাত ভাইয়া আব্বুকে এই কথা বলেছে কিভাবে? এই লোকের মুখে কি কিছুই আটকায় না?
বড়াম্মু ফুপিমণিকে বলছে, দেখি সরতো মনোয়ারা মেয়েটাকে, আর লজ্জা দিস না। বড়াম্মু আমার পাশে বসে সোনার একজোড়া কানের দুল, হাতের চুড়ি, গলায় সিম্পলের মধ্যে একটি হার পরিয়ে দিল। এইগুলোও নাকি বড়াম্মু নিজের ছেলের বউয়ের জন্য তুলে রেখেছিলেন। আমাকে সমস্ত গয়না পরিয়ে বড়াম্মু মাশাআল্লাহ বলে কপালে একটা চুমু খেলেন। বাহ, কি সুন্দর লাগছে আমাদের মেহের মামনিকে। রুহি আপু বলছে, একদম ভাইয়ার পুতুল বউ লাগছে। আম্মু চোখ থেকে কাজল নিয়ে আমার কানের পিছে লাগিয়ে দিয়ে, কারো নজর না লাগে। কোত্থেকে যেন আমার ছোট ভাই মেরাজ এসে আমার গলা জড়িয়ে ধরেছে। আপু, তোমাকে একদম লাল টুকটুকে বউ লাগছে। তুমি নাকি রাত ভাইয়াকে বিয়ে করবে? ইয়ে, রাত ভাইয়া আমার ভাই প্লাস দুলাভাই হবে। ইয়ে, এই ছেলে রাত ভাইয়া বলতে পাগল। ভাইয়া বাসায় থাকলে বেশিরভাগ সময় ভাইয়ার সাথেই লেপ্টে থাকে। ভাইয়ার বিছানায় বসে আছি। সন্ধ্যের সময় কাজী এসে বিয়ে পড়িয়ে গেছে। অবশেষে বিয়েটা হয়েই গেল। ভাইয়া খুব গোছানো পরিপাটি মানুষ। উনার রুমটাও খুব সুন্দর আর খুব বড়। ভাইয়ার রুম থেকেও বেশি সুন্দর উনার রুমের বারান্দা। সেখানে অনেকগুলো ফুলের গাছ আর নানা রঙের লাইট লাগানো। রাতের বেলায় এই বারান্দাটা দেখতে খুব সুন্দর লাগে। জিনিসপত্রে ধুলাবালি ময়লা লেগে থাকা রাত ভাইয়া একদম পছন্দ করে না, অগোছালো বিছানা দেখতে পারে না। তাই তো আম্মু আর বড়াম্মু সবসময় বাড়িঘর পরিষ্কার রাখেন। সেই হিসেবে উনার রুমটাও ঝকঝকা, ফকফকা। আকাশ ভাইয়া, রুহি আপুর হাজবেন্ড, ভাইয়ার বন্ধুরা নাকি বাসর ঘর সাজানোর কথা বলেছিল। ভাইয়া নাকি সরাসরি না বলে দিয়েছে এইসবের এখন কোনো দরকার নেই। বারান্দা থেকে মন মাতানো ফুলের ঘ্রাণ আসছে। আমি শাড়ির কুচিটা ধরে ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে গেলাম। চুপচাপ দাঁড়িয়ে চোখ বুজে ফুলের গন্ধ শুঁকছি। হঠাৎ কারো গম্ভীর শব্দে কেঁপে উঠলাম। তুই এইভাবে এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না ভা, ঘরে আয়। আমি কিছু বলার আগেই রুমে চলে গেল। আমিও উনার পিছু পিছু রুমে ঢুকছি, অমনি শাড়ির কুচিতে পাড়া লেগে পড়তে পড়তে বেঁচে গেলাম। উফ, এত ভারী শাড়ি পরে হাঁটা যায় নাকি? সামনের দিকে তাকিয়ে দেখি ভাইয়া কেমন ব্রু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। এখনো হাঁটতে শিখিসনি? যেখানে সেখানে হোঁচট খাস কেন? শুরু হয়ে গেছে গা ঝালানো কথা বলা। কি বিড়বিড় করছিস? আসলে ভাইয়া শাড়ির কুচিতে পা বেঁধে গিয়েছিল তো সামলাতে শিখে নে। এখন থেকে প্রতি রাতে শাড়ি পরে ঘুমাতে হবে। আমি ভাইয়ার কথা শুনে বড় বড় চোখ করে উনার দিকে তাকিয়ে আছি। বলে কি এই লোক জামা পরে ঘুমুলেই আমার কাপড় ঠিকঠাক থাকে না, সেইখানে শাড়ি পরে কিভাবে ঘুমাবো? দেখা যাবে শাড়ি একদিকে আর আমি একদিকে। কি ভাবছিস? ধর, ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে আয়। একটা খুব সুন্দর কালো রঙের শাড়ি আমার হাতে দিয়ে। আমি শাড়ি পরতে জানি না ভাইয়া। আমি বরং শাড়িটা রেখে দেই, কাল সকালে আম্মুর থেকে পরে নিব। কেন? কাল সকালে কেন? আমি কি তোকে দিনের বেলায় শাড়ি পরতে বলেছি? এই ধর মোবাইল, ইউটিউব দেখে পরে নে। যতদিন পর্যন্ত শাড়ি পরা শিখতে না পারবি ততদিন পর্যন্ত ইউটিউব দেখেই শাড়ি পরবি। এই বলে শাড়ি আর ফোন আমার হাতে দিয়ে উনি ওয়াশরুমে চলে গেলেন। আমার এখন কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? বাসর রাতে বউয়ের হাতে ফোন ধরিয়ে দিয়ে বলছে শাড়ি পরার জন্য। রাত ওয়াশরুম থেকে বলছে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন?
তোর কাছে 10 মিনিট সময় আছে, হয় আমি শাওয়ার নিতে নিতে পড়ে ফেলবি, আর না হয় আমার সামনে পড়তে পারিস। এজ ইউর উইস। মেহের আর কোনো উপায় না পেয়ে ইউটিউব দেখেই শাড়ি পরতে শুরু করল। রাত ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মেহের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কুচিগুলো সব উল্টোপাল্টা। রাদের এবার ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু সে কোনো মতে হাসিটুকু গিলে ফেলে মেহেরকে বলছে, যা অজু করে আয়। কেন? অজু মানুষ কেন করে? নামাজ পড়তে। তো আমি কি তোকে সিনেমা দেখার জন্য অজু করতে বলছি? মেহের এইবার বিরক্ত হয়ে ভিড় ভিড় করতে করতে ওয়াশরুমে চলে গেল। এই লোকের জন্মই হয়েছে তারা কথা বলার জন্য। ভালো কথা কি করে বলবে? মেহের ওয়াশরুম থেকে এসে দেখে রাত নামাজে দাঁড়িয়ে পড়েছে, পাশেই তার জন্য জায়নামাজ বিছিয়ে রাখা। মেহের গুটি গুটি পায়ে এসে রাদের পাশে নামাজে দাঁড়িয়ে পড়ল। রাদের অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হল, তার পুতুল তার পাশেই নামাজ পড়ছে। এখন থেকে তার পুতুল সম্পূর্ণ তার। আল্লাহর কাছে সে প্রাণভরে শুকরিয়া আদায় করছে পুতুলকে নিজের করে পাওয়ার জন্য। নামাজ শেষে রাদ মেহেরের হাতে একটি ছোট গিফটের বক্স দেয়। এতে কি আছে? খুলে দেখ। মেহের বক্সটি খুলে দেখে এর ভিতরে ডায়মন্ডের ছোট একটি নাকফুল। মেহের নাকফুলটি দেখে খুব খুশি হয়ে যায়, সাথে সাথেই নাকফুলটি পরে নেয়। পরার সময় একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু রাত সাহায্য করেছে। নাকফুলের কারণে মেহেরের মায়াবী মুখশ্রী খুব উজ্জ্বল দেখাচ্ছে। রাত এইবার মেহেরকে ভালো করে দেখছে। ফর্সা গায়ে কালো শাড়িতে অসম্ভব রকমের সুন্দর লাগছে মেহেরকে। কানে দুল, হাতে চুড়ি, গলায় চেইন, নাকে নাকফুল, সব মিলিয়ে তার পুতুলকে একদম বউ বউ লাগছে। শাড়িতে মনে হচ্ছে বয়স বেড়ে গেছে। রাত অপলক দৃষ্টিতে তার পুতুলের দিকে তাকিয়ে আছে। মেহের রাদের সাথে এক বিছানায় ঘুমুবে ভেবে খুব সংকোচ বোধ করছে, তার উপর সে আবার শাড়ি পরে আছে, এইটা নিয়ে বেশি ভয় পাচ্ছে। ওইদিকে রাত লাইট অফ করে বিছানার একপাশে অলরেডি শুয়ে পড়েছে। কি ব্যাপার? শুচ্ছিস না কেন? সারা রাত সজাগ থাকার প্ল্যান করেছিস? ভাইয়া, আমি শাড়িটা চেঞ্জ করে আসি। আমার গরম লাগছে। ঘরের ভিতর এসি চলছে আর তোর গরম লাগছে? না, মানে আসলে ভাইয়া। আমতা আমতা করতে করতে এইবার বলেই দিল, আমি তোমার সাথে শাড়ি পরে ঘুমাতে পারবো না। তো কার সাথে ঘুমাতে পারবি? মেহেরের এবার ভীষণ রাগ লাগছে। সে খানিকটা রেগেই বলতে লাগল, আসলে ভাইয়া, আমি কখনো শাড়ি পরে ঘুমোইনি, তাই চেয়ে। শাট আপ। আর একবার শাড়ি চেঞ্জ করার কথা বললে সব খোলে সারারাত চোখের সামনে বসিয়ে রাখব। চুপচাপ ঘুমুতে আয়। এমন ভয়ঙ্কর হুমকি শুনে মেহের শিউরে উঠল। আর কোনো কথা না বলে সোজা গিয়ে রাদের পাশে শুয়ে পড়ল। এই লোকের কোনো বিশ্বাস নেই। যদি সত্যি সত্যি এমনটাই করে তাহলে কি হবে? মেহের শোবার সাথে সাথে রাত তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে দিল। সাথে সাথে মেহের কাঁপতে শুরু করেছে। অন্যরকম এক ফিলিংস হচ্ছে। এমন ফিলিংসের সাথে সে মোটেও পরিচিত নয়। মেহের কাঁপা কাঁপা কণ্ঠে রাতকে বলছে, ভাভা ভাইয়া, একটু দূরে সরে ঘুমাও না প্লিজ। এইভাবে আমি ঘুমাতে পারবো না। রাত এইবার আগের থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চুল থেকে মুখ নিয়ে মেহেরের গলায় মুখ ডুবাল। মেহের আগের থেকে এখন 3 গুণ বেশি কাঁপছে। মম, ঘুমুতে দে পুতুল। ডোন্ট ডিস্টার্ব মি।
এত কাঁপাকাঁপি করছিস কেন? চুপচাপ ঘুমিয়ে পড়, না হলে কিন্তু কাঁপাকাঁপির পিএইচডি করিয়ে দিব। এই অসভ্য লোকের অসভ্য কথাবার্তা মেহের আর হজম করতে পারছে না। রাদের এত কাছে থাকায় মেহেরের হৃদস্পন্দন বেড়ে গেল। মনের মধ্যে এক নতুন অনুভূতি নিয়ে সেও ঘুমানোর চেষ্টা করল, একসময় ঘুমিয়েও গেল। রাত ঘুম থেকে উঠে দেখে মেহের তার বুকের উপর শুয়ে আছে। চুলগুলো এলোমেলো, শাড়ির খোলা অংশ ভেদ করে সাদা পেটটা দেখা যাচ্ছে। বুকের উপরের আঁচলটাও ঠিকঠাক নেই, পায়ের উপর থেকেও শাড়ি কিছুটা সরে গিয়েছে। মেহেরকে এই অবস্থায় দেখে রাদের নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। কিন্তু তাকে কন্ট্রোল করতে হবে, না হলে তার পুতুলের কষ্ট হবে। আগে তার পুতুল স্বাভাবিক হোক, তাকে ভালোবাসতে শিখুক। রাদ মুচকি হেসে মেহেরের শাড়ি ঠিক করে দিল। না হলে দেখা যাবে মহারানী ঘুম থেকে উঠে নিজেকে এই অবস্থায় দেখে আর তার সামনেই আসবে না। রাদ মেহেরের কপালের চুলগুলো ঠিক করে গভীর একটা চুমু দিল। এই মেয়েটার থেকে সে দূরে থাকতেই পারে না। যতবার ওকে নিজের বোনের চোখে দেখতে চেয়েছে ততবার বুকের ভিতর তীব্র যন্ত্রণা অনুভব করেছে। মেহেরকে সে কখনো নিজের বোন ভাবতে পারেনি। যখন প্রথম অনুভব করেছে সে তার চাচাতো বোনকে ভালোবাসে, ভীষণ রকমের ভালোবেসে ফেলেছে, তখন তার নিজেকে নিজের ধিক্কার দিতে ইচ্ছে করেছে। কি এমন পেয়েছে সে এই ছোট মেয়েটার মধ্যে যে তাকে পাগল করে দিয়েছে? কেন মনে হয় এই মেয়েটাকে ছাড়া সে নিঃস্ব? রাত বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মেহের ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে মেহের আগে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে শাড়ি ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে দেখে সে অবাক হয়ে যায়। সে এত গুছানো কবে থেকে হলো? কি ব্যাপার, এখনো এইভাবে এখানে বসে আছিস কেন? যা, ফ্রেশ হয়ে নিচে আয়। যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি মেরাজ বিছানার উপর বসে পা ধুলিয়ে ধুলিয়ে চিপস খাচ্ছে। আপু, রাত ভাইয়া তোমাকে 5 মিনিটের ভিতর নিচে যেতে বলেছে। এসে গেছে রাত ভাইয়ার চামচা। যা গিয়ে বল আসছি, 5 মিনিট লাগবে না। মেরাজ দৌড়ে নিচে চলে যায়। মেহেরও মেরাজের পিছু পিছু নিচে নেমে আসে। নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। মেহের গিয়ে তার আব্বুর পাশে বসে পড়ে। সবাই নাস্তা করছে, এর মাঝে বড়াব্বু প্রশ্ন করে, কলেজে কবে থেকে যাবে মামুনি? আজকে থেকেই যাব বড়াব্বু, ক্লাস টেস্ট আছে। ঠিক আছে, তাহলে তুমি রাদের গাড়িতে চলে যেও। রাদ অফিসে যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে আসবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বড়াব্বুর মুখের উপর আমি কখনোই না বলতে পারি না। ভাইয়ার গাড়িতে বসে আছি। পাশের সিটেই ভাইয়া বসে ড্রাইভ করছে। ভাইয়ার গায়ে ব্ল্যাক কালারের একটি টি শার্ট, দেখতে খুব আকর্ষণীয় লাগছে। রাত ভাইয়াকে ব্ল্যাক কালারটাই খুব স্যুট করে। আমি আরও চোখে বারবার ভাইয়ার দিকেই তাকাচ্ছি। উনি চোখে সানগ্লাস আর কানে হেডফোন দিয়ে একমনে ড্রাইভ করে যাচ্ছেন। পাশে যে একজন জলজ্যান্ত মানবী বসে আছে সেদিকে কোনো খেয়াল নেই। ভাইয়ার গা থেকে খুব সুন্দর একটা পারফিউমের স্মেল আসছে। এই স্মেলটা কালকে রাতেও পেয়েছিলাম যখন ভাইয়া আমাকে জড়িয়ে ধরেছিল। রাতের কথা মনে পড়তেই খানিকটা লজ্জা পেলাম। এত সাজুগুজু করে অফিসে যাওয়ার কি আছে বুঝি না বাবা। কই, আমি তো মেয়ে হয়েও এত সাজি না। সবই মেয়ে পটানোর ধান্দা। আমাকে দেখা শেষ হলে এইবার নামতে পারিস, তোর কলেজ এসে গেছে। হঠাৎ ভাইয়ার কণ্ঠে আমার ধ্যান ভাঙে।
আমি উনাকে দেখায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে কখন কলেজে চলে এসেছি টেরই পাইনি। ভাবা শেষ হয়েছে, শেষ না হলে কার থেকে নেমে ভাব প্লিজ, আমার অফিসের লেট হয়ে যাচ্ছে। দেখুন। কি দেখব? আমাকে বলতে তো। আগে নাম। মেহের আর কিছু না বলে গাড়ি থেকে নেমে যায়। বাইরে বের হয়ে যখনই কিছু বলতে যাবে অমনি রাত গাড়ি স্টার্ট দিয়ে সা সা করে চলে যায়। মেহের হা করে তাকিয়ে থাকে। কত অসভ্য লোক ভাবা যায়। কেটে গেছে কয়েকটি সপ্তাহ। এই কয়েক সপ্তাহের ভিতরে মেহের আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। রাদের প্রতি অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এখন আর রাদের কথা বিরক্ত লাগে না, বরং লজ্জা লাগে। হঠাৎ মেহের খেয়াল করল রাত ভাইয়ার সবকিছুই তার ভালো লাগে। এই যেমন রাত ভাইয়ার সমস্ত কাজ করে দিতে, রাত ভাইয়ার জন্য অপেক্ষা করতে, রাত ভাইয়ার জামা কাপড়, বিছানা, ঘর, অফিসের ফাইলপত্র গুছিয়ে রাখতে, রাত ভাইয়াকে কফি করে দিতে, এমন টুকিটাকি আরও নানান কাজ করতে ভীষণ রকমের ভালো লাগা কাজ করে তার মধ্যে। মেহের এখন প্রতি রাতেই শাড়ি পরে ঘুমায়। রাদের পছন্দ বলে সে শাড়ি পরাটাও শিখে নিয়েছে। তার আম্মু আর বড়াম্মুর থেকে টুকিটাকি রান্নাবান্না ও শিখে নিচ্ছে একটু একটু করে। পুরোদমে সংসারী হওয়ার চেষ্টা যেটাকে বলে। মেহেরের এমন পরিবর্তন রাদের কাছে আকাশে চাঁদ পাওয়ার মতন মনে হচ্ছে। সে তো এইটাই চেয়েছিল তার পুতুল তার প্রতি স্বাভাবিক হোক, তাকে বুঝুক, আস্তে আস্তে তাকে মেনে নিতে শিখুক। সকাল থেকে বাড়িতে আজ রমরমা পরিবেশ। আজকে আকাশ ভাইয়ার বাড়ির সবাই রুহি আপু আর আকাশ ভাইয়ার বিয়ের ডেট ফিক্সড করতে আসবে। আকদ তো আগেই হয়ে গিয়েছিল। এখন শুধু বরকরে অনুষ্ঠান করে আপুকে নিয়ে যাবে। আম্মু, বড়াম্মু রান্নাঘর সামলাচ্ছে। আমি আর রুহি আপু ঘরের সমস্ত জিনিসপত্র ধোয়ামুছা করছি। আপুর বিয়ে এইটা ভেবে খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে। আরে মেহের, কেমন আছো? শুনেছি তোমার নাকি রাত ভাইয়ার সাথে বিয়ে হয়ে গেছে। তুমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করেছ মেহের? ইট স ভেরি বেড। দুপুরের দিকে আকাশ ভাইয়াদের বাড়ির সবাই এসে পড়েছে। আকাশ ভাইয়ার মা বাবা, চাচাতো ভাই সেজান, চাচা চাচি আর দাদি এসেছে। আকাশ ভাইয়ার ফ্যামিলির সবাই খুব ভালো। তাদের ব্যবহারও খুব সুন্দর, শুধুমাত্র সেজান ভাইয়ার ছাড়া। উনি যেন কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে, আমি কথা না বলতে চাইলেও জোর করে কথা বলতে আসে। যেমনটা এখন বলতে আসছে। আচ্ছা, এই লোক কি বুঝতে পারে না আমি উনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করি? কি হলো মেহের, কথা বলছো না কেন? কি? হ্যাঁ, বলছি তো। কোথায় বলছো? আচ্ছা এইবার বলো, তুমি রাত ভাইয়াকে কেন বিয়ে করেছ? আমাকে কি চোখে পড়েনি? আমি কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া রুহি আপু ডাকছে আমাকে, আমি এখন আসছি, আপনার সাথে পরে কথা বলবো কেমন? এই বলে আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে সোজা রুহি আপুর ঘরে চলে গেলাম। রাত অফিস থেকে এসে দেখে রুহির শ্বশুর বাড়ির সবাই এসে পড়েছে। সে সবাইকে সালাম দিয়ে একটু কৌশল বিনিময় করে উপরে চলে যায়। হাত ঘড়িটা খুলতে খুলতে বিছানার দিকে তাকিয়ে দেখে শাওয়ার করে যা যা পড়বে সেই সবকিছু মেহের খুব সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। রাত একটু মুচকি হাসে। তার পুতুল এখন তার সবদিকেই খেয়াল রাখছে দেখা যায়। কিন্তু এইসব রেখে মহারানী গেল কোথায়? রাত মেহেরকে জোরে ডেকে উঠল, পুতুল্লামার টাওয়ালটা দিয়ে যা। মেহের তখন সবাইকে শরবত দিচ্ছিল। রাদের ডাক শুনে সবার সামনে লজ্জায় পড়ে যায়।
এইভাবে কেন ডাকছে এই লোক? ওহ, তো সবকিছু বিছানার উপরই রেখে এসেছে, সাথে টাওয়ালও। মেহেরের আম্মু মেহেরের হাত থেকে শরবতের ট্রেটা নিয়ে, তুই যা তো গিয়ে দেখ কি লাগবে। ছেলেটা মাত্র অফিস থেকে এসেছে, খুব টায়ার্ড লাগছে হয়তো। মেহের শরবতের ট্রেটা ওর মায়ের হাতে দিয়ে উপরে চলে যায়। সেজান ভেবেছিল শরবত নেওয়ার ছুতোয় মেহেরের হাতটা একটু ছুঁয়ে দিবে, কিন্তু পারল আর কই। এই মেয়েকে তার কাছে মাখনের মতো লাগে। কত মেয়ের সাথে রিলেশন করেছে সে, কত মেয়েকে বিছানায় পর্যন্ত নিয়ে গেছে, রাত কাটিয়ে সম্পর্ক শেষ করে দিয়েছে। কিন্তু এই মেয়েকে কোনোভাবেই পটাতে পারে না। তাকে তো ভালো করে কথা বলার সুযোগই দেয় না, পটাবে কি করে? সেজান মেহেরকে প্রথম দেখেছিল আকাশের আগদের দিন। তখন থেকেই এই মেয়ের সৌন্দর্য তার চোখে লেগে আছে। যখন শুনেছে মেহেরের বিয়ে হয়ে গেছে তখন তার মাথা ফাঁকা হয়ে গিয়েছে। পাখি তার খাঁচায় আসার আগেই অন্য কারো খাঁচায় বন্দী হয়ে গেল। কিন্তু কোনো ব্যাপার না, তার এই পাখিকেই চাই, চুরি করে হলেও চাই, এক রাতের জন্য হলেও চাই। মেহের ঘরে ঢুকে দেখে রাত শার্ট খুলে টাওয়াল হাতে নিয়েই দাঁড়িয়ে আছে। রাদের এমন জিম করা খোলা বডি দেখে মেহের এক ঢুক গিলে। কি বদলোক ভাবা যায়, হাতে টাওয়াল নিয়ে আমাকে ডেকে বলছে টাওয়াল দিয়ে যেতে। আমাকে ডেকেছেন? না, আমার বউকে ডেকেছি। রাদের সোজাসাপটা জবাব। টাওয়াল তো আপনার হাতেই আছে, তাহলে আমাকে ডাকছেন কেন? তোর বর এসেছে, তোর চোখে লাগেনি? নিচে কি করছিস? ওই তো ওদেরকে একটু সাহায্য করছিলাম। সাহায্য করার জন্য মা আছে, ছোট চাচি আছে, জমিলা খালা আছে, তোকে যেতে হবে কেন? নিচে সেজান আছে, ওর সামনে যাবি না। ওর স্বভাব ভালো না। কিন্তু ভাইয়া, ওরা তো আমাদের মেহমান। তো আমি বারণ করেছি, যেতে যাবি না। আর এক নিঃশ্বাসে কতবার ভাইয়া বলতে হয়? যা, আমি শাওয়ার নিতে নিতে আমার জন্য খাবার নিয়ে আয়, খবরদার কোনো এইদিকে ওইদিকে যাবি না, ওই সেজানের সামনে তো নাই। মেহের বুঝতে পারছে না এই লোক আজকে এইভাবে রেগে আছে কেন। সে আর কিছু না ভেবে খাবার আনতে চলে যায়। বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবারই বিয়ে। আর মাত্র 6 দিন বাকি আছে। বরাব্বু আর আব্বু মিলে এখনই লিস্ট করতে বসে গেছে। কাকে কাকে দাওয়াত করবে, কয়জনকে দাওয়াত করবে, কয়জনের ফ্যামিলি সমেত দাওয়াত করবে, এইসব নিয়ে কথা বলছে। আর এইদিকে বরাম্মু আর আম্মু কি মার্কেট করতে হবে সেটার লিস্ট তৈরি করছে। আমি আর মেরাজ সোফায় বসে ওদের কাহিনী দেখে যাচ্ছি। রুহি আপুকে দেখে এলাম খাটে শুয়ে শুয়ে আকাশ ভাইয়ার সাথে কথা বলছে। মেরাজ তো খুশিতে সোফার উপর ওঠে লাফাচ্ছে বিয়ে খাবে বলে। সে অলরেডি বরাব্বুর কাছে তার বন্ধুদের লিস্ট ধরিয়ে দিয়েছে। আমাকেও জিজ্ঞেস করেছিল বরাব্বু আমার কোনো বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করতে হবে কিনা। আমি নাজির কথা বলেছি, শুধু কারণ ও ছাড়া আমার আর কোনো ফ্রেন্ড নেই। কই আমার রুহি মা কই? আমাদের রুহি মার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। শোনামাত্রই চলে এলাম সবাইকে সারপ্রাইজ দিতে। আমরা সবাই দরজার দিকে তাকিয়ে দেখি একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। পাশেই জিন্স টপস পরা একটি ফর্সা মেয়ে। ফর্সা বললে ভুল হবে, মুখে একগাদা ময়দা মেখে ফর্সা হয়ে আছে। উনি হচ্ছে বরাম্মুর সৎ বোন, রাত ভাইয়ার ছোট খালা। পাশের জিন্স টপস পরা মেয়েটি উনার মেয়েটিয়া। 1 নাম্বারের খচ্চর এই মহিলা। উনার মেয়েকে রাত ভাইয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য কি না করেছে।
মেয়েটিও আস্ত নির্লজ্জ। রাত ভাইয়াকে দেখলেই পারে না গায়ের উপর ওঠে পড়ে। আগে এই বাড়িতে আসলে রাত ভাইয়ার পিছনে মাছির মতো বনবন করত। এখন আবার এসেছে এই মেয়ে। তখন বোন ছিলাম, কিচ্ছু বলতে পারিনি। এইবার নজর দিয়ে দেখোক শুধু আমার জামাইয়ের দিকে চোখ তুলে মার্বেল খেলব। কেমন আছিস আপা? শুনেছি রাদেরও নাকি আকদ করে ফেলেছিস। আমাকে আগে জানাসনি কেন? আগে বললে কি আমি না আসতাম? কিয়া তো রাদের আকদ হয়ে গেছে শুনে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে ফেলেছে একদম। সে কি কান্না, সে কি কান্না! আমি আর তার বাবা তো তাকে কত কষ্ট করে থামালাম। তা কই আমাদের রাদের বউ? ভালো আছি, তুই কেমন আছিস? ওই তো মেহের সোফায় বসে আছে। এইবলে বরাম্মু আমাকে ডাক দিল ন। মেহের: জি বরাম্মু। কেমন আছেন খালাম্নি? ভালোই। তাকেও আসলে বুঝি সালাম দিতে হয় জানো না? মুখ বেঁকিয়ে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। হেরে আপা, এ কেমন বউ বিয়ে করিয়েছিস? বাড়ির বউ মাথায় কাপড় না দিয়ে সোফায় বসে আছে, আবার কেউ আসলে তাকে ডেকে আনতে হয়? বউ মানুষ এমনিতেই তো আগে আগে এসে জিজ্ঞেস করার কথা। এই জন্যই বলেছিলাম ঘরের মেয়ে মানুষ বিয়ে করালে মেয়েদের মতোই চলতে থাকে, বউ আর হয় না। আহ, সুবর্ণা রাদের বাবা শুনতে পেলে রাগ করবে। উনি বাড়ির মেয়েদের নিয়ে কিছু বলা পছন্দ করে না। আর মেহের তো এই বাসারই মেয়ে, তার বাসায় সে যেইভাবে খুশি থাকতে পারে। সুবর্ণা আন্টির কথা শুনে আম্মু আমার দিকে কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ইশারা দিয়ে বলছে মাথায় কাপড় দিতে। আমি ঝটপট মাথায় কাপড় দিয়ে সুবর্ণা আন্টিকে সালাম দিল। নিজের মেয়ে জিন্স টপস পরে থাকতে পারে আর আমি মাথায় কাপড় না দিল দোষ। অমনি টিয়া মেয়েটি এসে বরাম্মুর পা ছুঁয়ে সালাম করে বলতে থাকে, কেমন আছো খালাম্নি? কেমন আছেন আন্টি? আম্মুকে উদ্দেশ্য করে। আরে মেহের, কেমন আছো? জি ভালো আছি আপু, তুমি কেমন আছো? দেখেছো আপা, আমার মেয়েটি এত মর্ডান হয়েও কেমন তোমার পা ছুঁয়ে সালাম করলো, আবার সবাইকে কেমন আছে জিজ্ঞেসও করছে। আমার সোনার টুকরো মেয়ে, নিজের মেয়ের থুতনিতে হাত বুলিয়ে চুমু খেয়ে। এই মহিলার মেয়ে নিয়ে আদিক্ষেতা আমি আর নিতে পারছি না। রুহি আপু বসার ঘরের সুরগর শুনে রুম থেকে বেরিয়ে এসেছে। টিয়া মেয়েটি রুহি আপুকে দেখা মাত্রই গিয়ে জড়িয়ে ধরেছে। কেমন আছিস রুহি? রুহি আপু আর টিয়া আপু সমবয়সী হওয়ায় একে অন্যকে তুই বলে ডাকে। এই তো ভালো, তুই কেমন আছিস? আরে রুহি মা যে, কেমন আছে আমার আম্মুটা? ভালো খালাম্নি, তোমরা কেমন আছো? আমরা আর কি ভালো থাকবো মা, দেখো না আমার মেয়েটা রাদের জন্য কান্না করতে করতে কতটা শুকিয়ে গিয়েছে। আমি আর এদের আদিক্ষেতা দেখতে পারছিলাম না, তাই উপরে চলে এলাম। কিয়া রাদের রুমে উকি ঝুঁকি মারছে। রাত সবে মাত্র অফিস থেকে এসে শাওয়ার নিয়ে বেরিয়েছে। কিয়া রাদের রুমে ঢুকে দেখে রাত উল্টো দিকে ঘুরে মাথা মুছছে। রাদের পুরো বডিতে বিন্দু বিন্দু পানির ফোঁটা চকচক করছে। হঠাৎ টিয়া গিয়ে রাতকে পেছনে থেকে জড়িয়ে ধরল। কেমন আছো রাত ভাইয়া? আকস্মিক পেছনে থেকে কারো জড়িয়ে ধরায় রাত অবাক হয়ে যায়। পেছনে ফিরে টিয়াকে দেখে তার মেজাজ গরম হয়ে যায়। সে টিয়াকে পেছনে থেকে ছাড়িয়ে কষে এক থাপ্পড় মারে। হাউ ডেয়ার টু টাচ মি? নক না করে আমার রুমে ঢুকেছ কেন? লজ্জা করে না পর পুরুষকে জড়িয়ে ধরতে? এই সব বলতে বলতে রাত জলদি গিয়ে টি শার্ট পরে নিল। রাত ভাইয়া, তুমি আমাকে থাপ্পড় মেরেছ। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। কাঁদতে কাঁদতে
এই মেয়ে আমার বিয়ে হয়ে গেছে তুমি জানো না। এমন নির্লজ্জের মতো আমার পেছনে পড়ে আছো কেন? আর একবার তোমার এই অভদ্রতামি দেখলে আমি ভুলে যাব তুমি আমার কাজিন হও। গেট আউট অফ মাই রুম, এখনই বেরিয়ে যাও। তুমি কেন আমাকে ভালোবাসো না রাত ভাইয়া? আমি ওই মেহেরের থেকে কোনো দিক দিয়ে কম বলো? তুমি চাইলে আমি তোমার জন্য সব করতে পারি রাত ভাইয়া, সব। তুমি ওই মেহেরকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করে ফেলো। ওই মেহেরকে তুমি ডিভোর্স দিয়ে দে। ঠাস শস। কিয়া আর কিছু বলতে পারল না। রাত এইবার চরম বেগে টিয়ার গালে থাপ্পড় মারে। তাল সামলাতে না পেরে টিয়া ফ্লোরে পড়ে যায়। সাহস কি করে হয় আমার পুতুলকে ডিভোর্স দেওয়ার কথা বলার? খুন করে ফেলবো আমি আমার থেকে আমার পুতুলকে আলাদা করার কথা ভাবলে। একেবারে মেরে ফেলব, এই বলে রাত সাইড টেবিল থেকে ফ্লাওয়ার ভাজটা নিয়ে প্রচণ্ড জোরে আছাড় মারে। কিয়া রাদের রাগ দেখে থরথর করে কাঁপতে থাকে। মেহের নিচে তার আম্মু আর বড়াম্মুর সাথে রাতের ডিনার রেডি করতে সাহায্য করছিল। কাঁচ ভাঙার আওয়াজ শুনে সবাই দৌড়ে উপরে চলে আসে। উপরে এসে দেখে রাত প্রচণ্ড রেগে দাঁড়িয়ে আছে। কিয়া ফ্লোরে বসে গালে হাত দিয়ে কান্না করছে। কিয়ার মা দৌড়ে গিয়ে টিয়াকে ফ্লোর থেকে তুলে জড়িয়ে ধরে। রাত তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, এই মেয়েকে এখান থেকে যেতে বলো। একে আমার সহ্য হচ্ছে না। এই মেয়ে তোমাকে রুম থেকে যেতে বলছি না আমি, এখনো যাচ্ছ না কেন? চিল্লিয়ে, তুই শান্ত হ বাবা। কিয়া কি করেছে? তুই এইভাবে রেগে আছিস কেন? মা ও আমার পুতুলকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে। ওর এত সাহস হয় কি করে আমার পুতুলকে আমার থেকে আলাদা করার কথা বলার? শুধু ও কেন, পৃথিবীর কেউই আমার থেকে আমার পুতুলকে আলাদা করতে পারবে না, এমনকি পুতুল নিজেও না। বাবা তুমি এত রাগ করো না, মাথা ঠান্ডা করো। আসলে আমার মেয়েটা তোমাকে খুব ভালোবাসে তো তাই এই রকমটা বলেছে। আমি ওকে বুঝিয়ে বলবো। ও আর এমনটা বলবে না। মেহের হা হয়ে দাঁড়িয়ে রাতকে দেখছে। এর আগে শুধু শুনেছে রাত ওকে কতটা ভালোবাসে, এইবার স্বচক্ষে দেখছে। সামান্য ডিভোর্স দেওয়ার কথা বলায় রাত ভাইয়া এতটা রিয়েক্ট করছে। কিয়ার মা টিয়াকে নিয়ে চলে যায়। একে একে সবাই রুম থেকে বের হয়ে যায়। দুদিন পর বাড়িতে বিয়ে, তাই এখন কোনো হাঙ্গামা হোক এইটা কেউই চায় না। সবাই চলে যাওয়ার পর মেহের বের হতে নিলে রাত ধমক দিয়ে বলে, তুই কোথায় যাচ্ছিস? নিচে। কেন? তোকে আমি যেতে বলেছি? না, আসো। এতটা অবুঝ কেন তুই পুতুল? তুই কি কিছুই বুঝতে পারিস না? আমার সব সময় তোর সান্নিধ্য ভাল লাগে। তুই আমার আশেপাশে থাকলে ভাল লাগে। আমি অফিস থেকে ক্লান্ত হয়ে আসলে তোর মুখটা দেখতে ভাল লাগে। আমার সারাদিনের সব ক্লান্তি তোর সান্নিধ্যে এলে দূর হয়ে যায়। কেন বুঝতে পারিস না তুই? যেখানে তুই আমাকে জড়িয়ে ধরার কথা সেখানে তোর জায়গায় অন্য কেউ আমাকে জড়িয়ে ধরছে। কেন পুতুল? সম্পর্কটা কি শুধু আমার কাছেই গুরুত্বপূর্ণ, তোর কাছে কিছুই না? তোর কি কোনো গুরুত্ব নেই এই সম্পর্কে? ভা। মেহের কিছু বলার আগেই রাত ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে ঘরের দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা মেরে যায়। এইদিকে টিয়ার মা টিয়ার দুই গালে বরফ ঘষছে। আহারে আমার টিয়া পাখিটা, বেশি জ্বলছে আমার টিয়া পাখির। এই যে আম্মু বরফ ঘষে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না আম্মু।
আগে আমাকে রাত এনে দাও, না হলে আমার এই জ্বলা কখনো ঠিক হবে না। রাতকে আমার চাই আম্মু, আমার রাতকেই লাগবে। প্লিজ আমায় রাত এনে দাও। দিব মা, ঠিক এনে দিব। রাতকে পেতে হলে আগে ওই মেহেরকে রাদের থেকে দূরে সরাতে হবে। তুমি একটু ধৈর্য ধরো টিয়া পাখি। এমন চাল চালবো রাত নিজে ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে। তুমি দেখে নিও। রাত 12টা বেজে গেছে। মেহের সেই কখন থেকে রাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে, কিন্তু রাদের আসার কোনো নামগন্ধ নেই। আজকে মেহের রাদের পছন্দের কালারের শাড়ি পরেছে, কিন্তু রাত ভাইয়া এখনো আসছে না কেন? উনি তো কখনো এই রকম করে না। নিশ্চয়ই খুব রাগ করেছে আমার উপর। আমার উনার সাথে এমন করা ঠিক হয়নি। ঈশ্বর, ভাইয়া আমাকে কত ভালোবাসে আর আমি কিনা। মেহেরের এইসব ভাবনার মধ্যেই রাত এসে পড়ে। রাত এসে ফ্রেশ হয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মেহেরকে যেন দেখলই না। মেহের রাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, খাবে না রাত ভাইয়া? না। কেন? এমনি। এত দেরি করে আসলে কেন? রাত আর কিছু না বলে পিছন ঘুরে শুয়ে পড়ে। বুঝা যাচ্ছে মেহেরের সাথে কথা বলতে সে এখন বিরক্ত। মেহেরের ভীষণ অভিমান হয়। তার রাত ভাইয়া এইরকম করছে কেন তার সাথে? আজকে মেহের রাদের পছন্দের স্কাই ব্লু রঙের শাড়ি পরেছে, হাতে মেচিন করে চুড়ি পরেছে, চুলগুলো ছেড়ে রেখেছে, হালকা সেজেছেও, কিন্তু রাত ভাইয়া তার দিকে ফিরেও তাকালো না। মেহের অনুভব করল তার বুকের ভিতরটা কেমন জ্বলছে। রাত খায়নি বলে মেহেরও খায়নি। চুপচাপ খাবারগুলো রেখে এসে রাদের পাশে শুয়ে পড়েছে। অন্যদিনের মতন রাত আজ আর তাকে জড়িয়ে ধরল না, তার ঘাড়ে মুখ ডুবাল না। রাদের হঠাৎ এমন আচরণে মেহেরের কষ্ট হয়, ভীষণ রকমের কষ্ট হয়। মেহেরের চোখ দিয়ে আপনা আপনিই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করেই সকলে মিলে তৈরি হচ্ছে। আজ রুহি আপুর বিয়ের শপিং করতে যাবে সবাই। আকাশ ভাইয়া সবাইকে শপিং মলে যেতে বলে দিয়েছে। কিন্তু মেহেরের একদমই যেতে ইচ্ছে করছে না। কারণটা হলো রাত। কাল থেকে রাত মেহেরের সাথে ঠিক করে কথা বলছে না। শাওয়ার নিয়ে এসে মেহেরের গুছিয়ে রাখা পোশাক না পরে নিজে আলমারি থেকে নিয়ে পড়েছে। মেহের ফোন, ওয়ালেট, ফাইল এগিয়ে দিতে চাইলে সে নিজে নিয়ে নিবে বলছে। এমনকি মেহেরের দেওয়া কফিও আজ না খেয়ে অফিসে চলে গিয়েছে। রাদের এমন ইগনোর মেহের মেনে নিতে পারছে না। সবাই কত করে রিকোয়েস্ট করেছে তাদের সাথে শপিংয়ে যেতে, কিন্তু রাত কিছুতেই যেতে রাজি হল না। অফিসের কাজের বাহানায় চলে গিয়েছে। মেহের নরমাল একটি গোল জামা পরে মাথায় কাপড় দিয়ে বসে আছে। তার যাওয়ার ইচ্ছে না থাকলেও রুহি আপুর জন্য যেতে হচ্ছে। সে না গেলে নাকি রুহি আপুও যাবে না, আর রুহি না গেলে বিয়ের বাজার হবে না। তাই বাধ্য হয়ে রেডি হয়েছে। কিয়া একটা টাইট টি শার্ট আর প্যান্ট পরেছে। গলায় কোনো মতে একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। বডি শেপ সবই বোঝা যাচ্ছে। আমি আর রুহি আপু এই মেয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। রুহি আপু এইটা কি ড্রেস পরেছে এই মেয়ে? শপিং মলে কত কত মানুষ থাকবে। আমি বরং ড্রেসটা পাল্টে আসতে বলি, কেমন বাজে দেখা যাচ্ছে। রুহি আপু আমার হাত ধরে আটকিয়ে দিয়ে বলে, থাক মেহু, ওর যা ইচ্ছা তাই পরে যাক। তুই বললেও তোর কথা শুনবে না। কেউ যদি ইচ্ছাকৃত নিজের শরীর দেখাতে চায় সেখানে আমারা বাধা দেওয়ার কে?
আজকালকার মানুষ এখন এইটাকেই ফ্যাশন বলে মনে করে। আপুর কথা শুনে আমি আর কিছুই বললাম না। নিজের ভালো তো পাগলেও বুঝে। বড়াম্মু, খালাম্নি, টিয়া, রুহি আপু, মেরাজ আর আমি মিলে শপিং মলের উদ্দেশ্য বড়িয়ে পড়লাম। আম্মু যাবে না বলে দিয়েছে, তার নাকি সকাল থেকেই মাথা ব্যথা, তাই বড়াম্মু রেস্ট নিতে বলেছে। বড়াব্বু আর আব্বু যাবে না বলে আগে ভাগেই অফিসে চলে গিয়েছে। শপিং মলের সামনে এসে দেখি আকাশ ভাইয়া, উনার মাচাচি আর সেজান ভাইয়া দাঁড়িয়ে আছে। সেজান ভাইয়াকে দেখেই আমার অস্বস্তি হচ্ছে। এই লোকটা কেমন যেন বাজেভাবে তাকায়। আমাদের দেখে সবাই এগিয়ে আসলো। আকাশ ভাইয়া আমাকে জিজ্ঞেস করছে, কেমন আছো শালিকা? জি ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? একদম। আরে আমার ছোট্ট শালাবাবু, যে কি অবস্থা আপনার? মেরাজকে কোলে নিয়ে বড়াম্মু, আকাশ ভাইয়ার আম্মু, চাচি ও খালাম্নি মিলে কথা বলতে বলতে শপিং মলের ভিতর ঢুকে গেলেন। সেজান ভাইয়া এতক্ষণে টিয়ার সাথে ভাব জমিয়ে ফেলেছে। আমার সাথে কথা বলতে এসেছিল, আমি না শোনার ভান ধরে রুহি আপুর হাত ধরে হাঁটতে লাগলাম। পিছনে আকাশ ভাইয়া মেরাজকে কোলে নিয়ে হাঁটছে আর ওর সাথে দুষ্টুমি করছে। শপিং মলে ঢুকে সবাই সবার মতো কেনাকাটা করছে। রুহি আপু আকাশ ভাইয়াকে নিয়ে পাঞ্জাবি দেখতে গেছে। মেরাজও তাদের সাথে। বড়াম্মু আমাকে ডেকে এইটা ওটা দেখাচ্ছে, নিব নাকি? আমার এইসব কিছুই দেখতে ভালো লাগছে না, তাই একা একাই শপিং মলটা ঘুরে দেখছিলাম। রাত ভাইয়াকে অনেকগুলো কল দিয়েছি, ভাইয়া রিসিভ করেনি। মেসেজও পাঠিয়েছি কিন্তু কোনো রিপ্লাই আসেনি। কিভাবে রাত ভাইয়ার রাগ ভাঙাবো তাই ভাবছিলাম। অমনি পিছন থেকে সেজান ভাইয়া এসে, আরে মেহের, এখানে একা একা কি করছো? তুমি দেখি কিছুই নিলে না। আসো আমার সাথে, ওইখানটায় অনেক সুন্দর সুন্দর চুড়ি দেখে এসেছি। এই বলে উনি আমার হাতে টান দিয়ে একটা দোকানে ঢুকে গেল। না না ভাইয়া, আমার চুড়ি লাগবে না। আরে তাই বললে কি হয় নাকি? তোমার এত সুন্দর কোমল হাতে চুড়ি খুব ভালো মানাবে। এই বলে দোকান থেকে এক মুঠ চুড়ি নিয়ে উনি আমার হাত ধরে পরাতে লাগলেন। আমি হাত মুছড়ামুছড়ি করছি উনার হাত থেকে সরানোর জন্য, কিন্তু উনি খুব শক্ত করে আমার হাত ধরে রেখেছেন। কোনোভাবেই ছোটাতে পারছি না। আমার হাত মনে হচ্ছে ছিলে যাচ্ছে। আমার এই অবস্থা দেখে দোকানের ছেলেটি বলছে, আরে ভাই, আপামনির হাত এমনে টানতেছেন কেন? আপামনি তো ব্যথা পাইতেছে। সেজান ভাইয়া ওই ছেলেটিকে গালি দিয়ে বলে, চুপ শালা, দোকানের কর্মচারীর মতন থাকবি, এত কথা বলিস কেন? এইবার আমি বলতে লাগলাম, সেজান ভাইয়া আমার হাতটা ছাড়েন প্লিজ, আমার হাতে ব্যথা লাগছে। কেন মেহের, ব্যথা লাগছে কেন? আমি ধরেছি বলে। রাত আদর করে সময় বুঝি ব্যথা লাগে না? তুমি জানো আমার কতদিনের স্বপ্ন তোমার ওই কোমল হাতটা ছুঁয়ে দেখার। আমি চোখ খিচে বন্ধ করে আছি। ছি, উনার ভাষা কি নোংরা। হঠাৎ হাতে কোনো টান অনুভব করছি না দেখে চোখ মেলে তাকিয়ে দেখি রাত ভাইয়া দাঁড়িয়ে আছে। চোখগুলো অসম্ভব লাল। সেজান ভাইয়ার হাত কিরকম শক্ত করে ধরে আছে। সেজান ভাইয়াকে দেখেই বোঝা যাচ্ছে উনি হাতে খুব ব্যথা পাচ্ছে। বউ আমার, ওর হাত ধরার অধিকারটাও আমার। চুড়িটা নিশ্চয়ই আমিই পরাবো। সেজানের হাত মুছড়ে দিয়ে, তুই কোনো সাহসে ওর হাতে চুড়ি পরাতে আসিস? ওর হাত ধরার সাহস কি করে হয় তোর? চিল্লিয়ে হাতটা আরো জোরে মুছড়ে ধরে।
সেজান এইবার ব্যথায় নীল হয়ে অস্ফুট শব্দ করে ফেলল। তোর ভাগ্য ভালো তুই আমার বোনের শ্বশুরবাড়ির লোক হোস, না হলে তোর এই হাত কেটে আমি গলায় ঝুলিয়ে দিতাম। এইটা শপিং মল বলে এইখানে ছোটখাটো একটা ভিড় জমে গেছে, তাই আমি আস্তে আস্তে রাত ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া উনার হাতটা ছেড়ে দিন, এখানে খুব মানুষ জমে গেছে। এই কথা বলার সাথে সাথে ভাইয়া আমার দিকে কেমন রক্ত চক্ষু নিয়ে তাকিয়েছে যে সাথে সাথে আমার অন্তরাত্মা শুকিয়ে গিয়েছে। রাত ভাইয়া বজ্রকণ্ঠে বলে, কেন, মায়া হচ্ছে তোর? ভাইয়ার তাকানো আর এমন রাগী ভয়েস শুনে আমি দুপা পিছিয়ে গেলাম। ভাইয়া সেজান ভাইয়াকে ঠেলা মেরে ছেড়ে দিয়ে বলেন, যা চোখের সামনে থেকে। সেজান নিজের হাত ডলতে ডলতে বলে, কাজটা তুমি একদম ঠিক করলে না রাত ভাইয়া, মনে রেখ। এইটা বলে সেজান চলে যায়। টুলের উপর বসে আছি আর ভাইয়া আমার হাতে বরফ ঢেলে দিচ্ছে। সেজান ভাইয়া আমার হাতের যেই জায়গাটুকু চেপে ধরেছিল ওই জায়গাটা একদম লাল হয়ে আছে, চুরি ঘেঁষা লেগেছিলেও গেছে খানিকটা। ভাইয়া এখন চুপচাপ আমার ছিলা জায়গায় মলম লাগাতে ব্যস্ত, যেন এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ উনার আর দ্বিতীয়টি নেই। ভাইয়াকে দেখে বুঝাই যাচ্ছে ডিরেক্ট অফিস থেকে এখানে চলে এসেছে। ফ্যানের বাতাসে সিল্কি চুলগুলো উড়ছে। এই ফর্মাল গেটআপেও ভাইয়াকে কতটা আকর্ষণীয় লাগছে। ইচ্ছে করছে চুলগুলোতে হাত বুলিয়ে দেই, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ করতে নেই। দেখা যাবে চুলে হাত দেওয়ার অপরাধে আমাকে না আবার থাপ্পড় মেরে দেয়। দুদিন ধরে যেভাবে রেগে বোম হয়ে আছে বাপরে হহ। গাড়িতে বসে আছি, ভাইয়া তখন আমাকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে এসেছে। বড়াম্মু চলে যাবার কারণ জিজ্ঞেস করাই উনি বলেছে আমার নাকি খুব মাথা ব্যথা করছে, তাই আমাকে নিয়ে উনি বাসায় চলে যাচ্ছে। আর এইদিকে আমার মাথা ব্যথা, অথচ আমিই জানি না। বড়াম্মু সাথে আসতে চাইলে রাত ভাইয়া বারণ করে দিয়েছে, ওরা যেন ধীরস্থিরে শপিং করে বাসায় চলে যায়। আকাশ ভাইয়া বলেছে উনি নিজ দায়িত্বে সবাইকে বাসায় পৌঁছে দিবে। তোকে আমি সেজানের সামনে যেতে বারণ করেছিলাম না, কেন গেলি? জানালার বাইরে তাকিয়েছিলাম, রাত ভাইয়ার প্রশ্ন শুনে উনার দিকে ফিরে তাকাই। আমি যাইনি, সেজান ভাইয়াই এসেছে আমার সামনে। শাট আপ। তুই সকলের সাথে থাকলে সেজান এই কাজ করার সাহস কখনোই পেত না। ওইদিকে একা একা কি করছিলি তুই? মা, রুহি, আকাশ ওদের সাথে থাকতে পারিসনি। আর কত জ্বালাবি আমায়? মেহের আর কিছু বলল না। এমনিতেই রেগে আছে, কিছু বললে তাকে না আবার গাড়ি থেকে ঠেলে ফেলে দেয়। চলবে।